নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো, গল্পটির নাম বছর 20 আগে। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করি। এই গল্প যারা পড়বে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে, এটা স্রেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্কপ্রসূত একটা ঘটনা মাত্র। কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই। ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয়, মাত্র বছর 20 আগেকার কথা। মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী এবং 2টি ছেলে মেয়ে নিয়ে দরিদ্রের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ার চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একেই চাকুরিবিহীন হয়ে মন মেজাজের ঠিক ছিল না, তার ওপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ ও দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি। এই ভেবে এক রাতে রতিকান্তবাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। পকেটে কাগজে মোড়া বিষও ছিল। এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচি করবে না, বাধা দেবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তাই ফুটফুটে জোছনার রাত। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলে। চিরকাল এর বাইরে দিয়েই যাতায়াত করেছেন, ভেতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেননি। আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন। অন্য সময় হলে কবরখানা ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি। কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি, তার আর ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন তিনি। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ঘুরে ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড়সড় স্মৃতিসৌধের ওপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে। কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে, কাজেই এর ওপর শুয়ে যদি কেউ একটু ঘুমোইতো কার কি বলার আছে। এই ভেবে তিনি কবর সৌধর মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিস্তব্ধ নিঝুম চারিদিক, শুধু আগাছার জঙ্গলে ভরা। মাঝে মধ্যে 2-একটা কেঁদো কুকুরের ছুটোছুটি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। শুয়ে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছে খেয়ালও নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। ধর্মড়িয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘ দেহ খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলোয় সাহেবের গায়ের রঙে যেন বিদ্যুৎ ঠিক রচ্ছে, আর নীল চোখ দুটো যেন কাঁচের গুলির মতো চিকচিক করছে। রতিকান্ত বাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, হোয়াট হোয়াট ননসেন্স ইজ দিস? গেট ডাউন। রতিকান্তবাবু সাহেবের ধমক খেয়ে কবরের চাতাল থেকে মারলেন এক লাফ। সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলার স্বর কঠিন করেই বললেন, কি নাম আছে তোমার?
আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানায় মধ্যে আসিয়াছ কেন? আমি ভুল করে এসে পড়েছি সাহেব, আর কখনো আসবো না। আর কখনো আসিবার সময় তুমি পাইলেটও আসিবে। আমি তো এক্ষুনি তোমাকে গলি করিয়া মারিয়া দিব। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে এবারের মতন ক্ষমা করুন সাহেব। আমি আমি এর আগে কখনো এখানে আসিনি। মা কালীর দিব্যি আর কখনো আসবো না। বৌদুকে এখানে এসেছিলাম বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বার করে বললেন, দেখুন, আমি এটা খেয়ে সুইসাইড করবো বলে এসেছিলাম। কি ওটা? এটা বিষ। কই দেখি। রতিকান্ত সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটা খাইলে ইঁদুর ছুঁচা মরিবে, তুমি মরিবে কেন? দু একবার বমি করিলেই তো বাঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে, ভেজাল চিজ। তবে নাটকই। তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লোককে। তা যাক, কিন্তু তুমি সুইসাইড করিতে আসিয়াছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতেছি, তুমি বাঁচিয়ে সেখানে মরিয়া যাইতে চাহিতেছ কি কারণে? রতিকান্তবাবু তো লাফিয়ে উঠলেন, আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই? তার মানে আনি আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে আমি রাত দুপুরে তোমার সঙ্গে এইখানে কি নকশা করিতে আসিতাম? তুমি যে কবরের ওপর শুইয়া আছো, এটাই আমার কবর। রতিকান্ত বললেন, ও ও ও বুঝেছি বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তা শুনিয়া তোমার লাভ কি? তোমরা স্বদেশীরাই একদিন হামাকে গলি করিয়া মারিয়াছিলে। তা তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী ফদেশী নই সাহেব। দেশ এখন স্বাধীন হয়েছে, আমি আপনাকে মারিনি। মা কালীর দিব্যি, দয়া করে আমাকে ছেড়ে দিন। ড্যাম ফুল বার্লি ইডিয়েট! তুমি মরিতে আসিয়াছ যদি, তো বাঁচিবার জন্য এমন ছটফট করিতেছ কেন? কান ধরিয়া ওঠবোস করো। রতিকান্তবাবু তাই করলেন। স্টপ! এইবার আমাকে সত্য করিয়া বলো তো, তুমি এইখানে মরিতে আসিয়াছিলে কেন? রতিকান্তবাবু বললেন, আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব, বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার ওপরে চাকরিটা খোয়ালাম। চাকরি খোয়াইলে কেন? চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটা উঠিয়া গেল। ফের মিথ্যা কথা বলিতেছ। উঠিয়া গেল না উঠাইয়া দিলে? কোনো কোম্পানি কি শুধু শুধু উঠিয়া যায়? যাক, তুমি তাহলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ।
পেট ভরিয়া খাইতে পাও না? হ্যাঁ, আমার বউ ছেলে মেয়ে সব আছে, আমি এখন এমনই অভাবেই পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। ও, এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে? ঠিক তাই। মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পাঠিয়া উহাদের খাইতে দিতে, এই তো? হ্যাঁ। ইডিয়ট, তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না সাহেব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনিলাম। তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই। আমি তোমাকে একটি গিনি দিতেছি, তুমি এইটি লইয়া যাও। এইটি বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি। ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসবে আমার কাছে, আমি তোমাকে আবার গিনি দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না। যদি বলো, আমি তোমাকে মারিয়া ফেলিব। রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসে একবার গিনিটা বার করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কিনা। কেননা এতক্ষণ যা ঘটে গেল তা রীতিমতো অবিশ্বাস ব্যাপার। হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকল। এই তো, এই তো রয়েছে। তবে তো মিথ্যে নয়, কেননা তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যি। রতিকান্তবাবু গিনিটি পরদিন একটি জুয়েলারির দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করলেন। কারণ গিনিটির ধাতব মূল্যের থেকেও প্রাচীনত্বের দাম ছিল অনেক। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখেই বললেন, কি ব্যাপার রতিকান্তবাবু, এ মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন। দু একদিন ছাড়াই সাহেবরা একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু কিছু জমানো ছিল, এতদিন বেচিনি, এখন অভাবের জ্বালায় বেচতে হচ্ছে। তা বেশ করেছেন, তবে একটা কথা, আপনার যখনই এগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবেন, কেমন? কেননা এ জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঞ্চয়ে ছিল, এবার আমার সংগ্রহে থাকবে, এই আর কি। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তবে এই গল্পটি এখানেই শেষ নয়। এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করব খুব শীঘ্রই। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।